অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। ইফরিতের প্রেম পর্ব ১৬৬। তাহিরির সাথে অরণিকা চলে আসে তাদের দোতলা বাড়ির পেছনের দিকে। বাড়ির পেছনের দিকটা বিভিন্ন ফুল দিয়ে ভরা। ফুলগুলো তাহিরের নিজের হাতে লাগানো। সময় পেলে ফুল গাছগুলোর যত্ন নেয় সে। ছোট বাগানের একপাশে ফুলগুলোর মাঝে একটা ছাউনি দেওয়া, সেখানে একটা সাদা গোল টেবিল আর দুটো সাদা চেয়ার। সাদা শান্তির প্রতীক, তাই না? তাহির আর অরণিকা সামনাসামনি চেয়ারে বসলে অরণিকা আশেপাশে তাকিয়ে ফুলগুলো দেখে তাহিরকে বলে, আপনাদের বাড়ির বাগানটা খুব সুন্দর তো। ছোট হলেও খুব যত্নে গড়া, তাই হয়তো যত্ন জিনিসের সৌন্দর্য দ্বিগুণ করে। ঠিক বলেছেন। তাহির এবার চুপ হয়ে যায়, অরণিকাও চুপ। অরণিকা শুধু ভাবছে তাহির কি বলতে চায় তাকে। বিয়েতে কোনো আপত্তি নেই তো তার? অরণিকার ভাবনার মাঝেই তাহির নরম গলায় বলে, আমাকে তুমি সত্যি কি চিনতে পারোনি অরু? অরণিকা চমকে তাকায় তাহিরের দিকে। তাহিরের দিকে তাকাতেই অরণিকার মাথায় খটকা লাগে। তাহির তাকে অরু নামে ডাকছে কেন? তাহির কি তাকে চেনে? এতক্ষণ তার শুধু মনে হচ্ছিল তাহিরকে পরিচিত লাগছে, কিন্তু এখন মনে হচ্ছে তার সন্দেহ সঠিক। কার মতো যেন লাগছে তাহিরকে। অরণিকা তাহিরকে প্রশ্ন করে, আপনি আমাকে অরু বলে ডাকছেন কেন? কারণ এটা বলেই তোমাকে ডাকতাম আগে। অরণিকা আরও অবাক হয়, কিন্তু তাহির স্বাভাবিকভাবে বলে, তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমায় ভুলিনি। তাহির মলিন হেসে দৃষ্টি নামিয়ে বলে, আমার তো এখনও মনে আছে ২৫ বছর আগে প্রথম দেখায় তুমি কতটা আশা নিয়ে তাকিয়েছিলে আমার দিকে। আচমকা অরণিকার মনে পড়ে যায় ২৫ বছর আগে তার আর তাহেরের প্রথম দেখার কথা। মাথায় নামটা দ্রুত ধাক্কা খায়। তাহের শেখ, মাহিরের রুকিয়া করতে এসেছিল এক ভার্সিটি স্টুডেন্ট। অরণিকা প্রথম দিন তার সাথে দেখা করার সময় চোখে জল আর আশা একসাথে নিয়ে অনুরোধ করেছিল মাহিরকে বাঁচাতে, আর তাহির তাকে আশ্বস্ত করেছিল সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। অরণিকার মাথায় হুট করেই সব আসে। সে নতুন করে যেন দেখে তাহিরকে। আগের মতো কিছুই নেই। তার স্মৃতির তাহের আর এই তাহের এক নেই। আগের তাহের আরও সুদর্শন ছিল, কিন্তু এই তাহেরের মুখে বয়সের ছাপ সস্পষ্ট। আগের তাহেরের চোখে থাকত জেদ, আর এই তাহেরের চোখে রয়েছে ক্লান্তি। অরণিকা শুকনো ঢোক গিলে তাহেরের দিকে তাকিয়ে তার মুখ থেকে অস্পষ্ট সুরে বেরিয়ে আসে, তাহের। তাহেরের মলিন হাসি প্রগাঢ় হয়। সে বিচলিত না হয়ে বলে, যাক, তোমার মনে পড়ল আমার কথা। অরণিকা এবার সোজা হয়ে বসে টেবিলের ওপর ২ হাত রেখে বলে, তুমি তুমি এত বছর পর তোমাকে যে আবার দেখতে পাবো ভাবিনি আমি। তুমি তুমি অনেক পাল্টে গেছো। তাহের তাকায় অরণিকার দিকে, তারপর বলে, পাল্টে তো তুমিও গেছো অরু। সংসার করছো, সন্তান হয়েছে, তবে সবচেয়ে অবাক করা বিষয়, যার জন্য তোমার এই অবস্থা, তার সঙ্গে কি করে আছো আজও? অরণিকা চুপ হয়ে যায়। অরণিকা মাথা নিচু করে বলে, তুমি একদিন হুট করেই গায়েব হয়ে যাও। আমি তোমাকে কোথায় খুঁজিনি বলো? আমি ভাবতেও পারিনি তুমি কায়সারের সঙ্গে সংসার করবে। কি করে পারলে? মাঝে মাঝে মানুষ এমন অনেক কিছুই করে যা তারা করতে চায় না তাহের। কায়সারের সংসারটাও কি এরকমই কিছু? কায়সারের সাথে কি হয়েছে সবই তুমি জানো তাহের। তাই জিজ্ঞেস করছি, কেন বিয়ে করলে তাকে? তাহলে আর কি করতাম বলো? তাহের অস্থির কণ্ঠে অরণিকাকে বলে, অন্য কাউকে বিয়ে করতে পারতে, জীবন নতুন করে শুরু করতে পারতে। কেন সেই খুনিকেই বিয়ে করলে? বাদ দাও না এসব কথা তাহের। অরণিকার কণ্ঠে ক্লান্তি। তাহের থামে না, আবারও বলে, কায়সার তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করায় তুমি কেন আমার সাথে যোগাযোগ করলে না? কেন চলে গেলে? একবার আমাকে জানালে কি আমি সাহায্য করতাম না? অরণিকা জানে তুমি সাহায্য করতে তাহের, কিন্তু আমি চাইনি তোমাকে এসবের মাঝে টানতে। আমি চাইনি তোমাকে আর বিরক্ত করতে। কিসের বিরক্ত অরু? একটা বছর কি করিনি আমি কায়সারকে তার দুনিয়ায় ফেরত পাঠাতে? কতই না কষ্ট করলাম, আর শেষে তুমি তাকেই বিয়ে করলে। কায়সার ৫ বছর অপেক্ষা করেছে আমার জন্য। আমার কাছে যখন ফিরে এলো তখন আর না করতে পারিনি আমি। আমার ছোট ছেলের কথা ভেবে তাকে মেনে নিয়েছে। একটা স্বাভাবিক জীবন তো আমার প্রাপ্য ছিল তাহের। খুব কি অপরাধ করেছে? তাহেরের গলা কাঁপছে। তাহের অরণিকাকে বলে, ঠিক, তুমিও একটা স্বাভাবিক জীবন প্রাপ্য ছিলে। তুমি পারলে সব ভুলে যেতে, শুধু আমিই পারলাম না। অরণিকা অন্যদিকে তাকায়। তাহের কাপা কণ্ঠে বলে, আমি যখন তোমার কাছে সুযোগ চাইলাম একটা নতুন জীবনের, তখন তুমি আমাকে ফিরিয়ে দিলে, আর তোমার জীবন ধ্বংসকারীকেই বেছে নিলে। অরণিকা তাহেরের দিকে তাকিয়ে বলে, তুমি বুঝতে পারছো না তাহের, আমি কিসের মধ্যে ছিলাম। ৫টা বছর আমি পাগলের মতো কেঁদেছি শুধু মাহিরকে ভালোবেসে। কাউকে জীবনের অংশ করিনি, কারণ মনে একজন রেখে আরেকজনের সাথে সংসার হয় না।
তাই তো তোমাকেও কখনো মিথ্যে আশা দিইনি আমি তাহের। যদি মাহিরকে ভোলা এতটাই কষ্টের ছিল যে আমাকেও সুযোগ দিলে না, তাহলে কেন কায়সারকে সুযোগ দিলে? কায়সার আমার ছেলের বাবা তাহের, তা তোমার বুঝতে হবে। 4 বছর হারিয়ে যাওয়া ছেলেকে একবার সচক্ষে দেখতে মরিয়া হয়েছিলাম। তারপর হঠাৎ একদিন কায়সার আসে আমার ছেলে মাহিরকে নিয়ে। আমি এক মাহিরকে হারিয়েছিলাম, আরেকজনকে হারাতে চাইনি, তাই কায়সারকে সুযোগ দেই আর একটা নতুন জীবন শুরু করি। আমি ভালো আছি আমার পরিবার আর এই জীবন নিয়ে, অনেক ভালো আছি। তাহের চুপ হয়ে যায়। তাহের বুঝতে পারছে সে কখনোই অরণিকার জায়গা পায়নি। সে অরণিকাকে ভালোবাসত, কিন্তু অরণিকা শুধু তাকে ভালো বন্ধু হিসেবে পাশে চাইতো। আমি অরণিকা তাহেরকে চুপ হতে দেখে নরম করে কণ্ঠ বলে এবং তাহেরকে বলে, তুমি তো এগিয়ে গিয়েছো তাহের, বিয়ে করেছো, সংসার করেছো, একটা সুন্দর মেয়ে আছে তোমার। আমার 10 বছরের সংসার জীবনে আমি একাই ছিলাম অরু, সম্পূর্ণ একা। তুমি ভালোবাসোনি আমায়, কিন্তু আমি ভালোবেসেছিলাম তোমায়। আমার সংসার জীবন ছিল এগিয়ে যাওয়ার চেষ্টা। আজ 2026 সাল চলে, তবে আমি আজও পড়ে আছি 2000 সালে, যখন আমার হৃদয় প্রথমবারের মতো কম্পিত হয়েছিল এক মেয়ের অসহায় কান্না দেখে। অরণিকা চুপ হয়ে যায়, তার কাছে আর কোনো ভাষা নেই কথা বলার। তাহেরের চোখে জল, সে দীর্ঘশ্বাস নিয়ে তাকায় অন্যদিকে, আর অরণিকা ঠোঁট চেপে কান্না আড়াল করে। এইদিকে বাড়ির ভিতরে সকলেই আলাপ করছিল। কায়সার বারবার দরজার দিকে তাকাচ্ছে, যেখান থেকে অরণিকা আর তাহের বেরিয়েছিল একটু আগে। কায়সার শুধু এটাই ভাবছে, অরণিকা আর তাহের ফিরেনি কেন। তটনি কায়সারের হাঁসফাঁস দেখে সরাসরি কায়সারকে প্রশ্ন করে, চিন্তা হচ্ছে আঙ্কেল আপনার? কায়সার তটনির দিকে তাকায়। হ্যাঁ। সকলের দৃষ্টি যায় তটনির দিকে। তটনি মৃদু হাসি বজায় রেখে বলে, আন্টি এখনো আসছেন না বলে কি চিন্তা হচ্ছে? কায়সার পরিস্থিতি স্বাভাবিক রাখতে হালকা শব্দ করে হেসে বলে, না তা হবে কেন? তটনি সরাসরি কায়সারকে বলে, তবে হওয়া উচিত। সকলেই চুপ হয়ে যায় তটনির কথায়। তটনি কোনো জড়তা ছাড়াই কায়সারকে বলে, অনেক বছর পর তাদের দেখা, সময় তো লাগবেই, 20 বছরের কথা যে জমা। কায়সারের মুখের ভাবভঙ্গি পাল্টে যায়। তার মাথায় একটা কথাই আসছে, তার সন্দেহটা কি সত্যি হতে যাচ্ছে? জাভিয়ান আর ইজা অবাক হয় কিছু বুঝতে না পেরে, তবে মাহিরের বুকটা ধক করে ওঠে। মাহির আর জেহের ধীরে ধীরে একে অপরের দিকে তাকায়। কায়সার সোজা হয়ে বসে তটনিকে প্রশ্ন করে, কি বলতে চাও? আপনি কি এখনো আমার বাবাকে চিনতে পারেননি? কায়সার কথা বলতে চায়, কিন্তু কথাটা গলায় আটকে যায়। তটনি খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, আমার বাবা তাহের শেখ, সেই লোক যে অরণিকা আন্টির রুকিয়া করেছিলেন 25 বছর আগে, আর আপনারা আলাদা হয়েছিলেন সাময়িক সময়ের জন্য। কায়সারের মাথা ঘুরছে। কায়সার অবাক হয়ে তার সন্তানদের দিকে তাকায়। আপনার চিরশত্রুর কথা বলছি। উপস্থিত সকলে চমকায়। অরণিকাকে তাহের জিজ্ঞেস করে, কেন এগিয়ে যাওনি তাহের? আমি তো বলেই দিয়েছিলাম আমি তোমাকে ভালোবাসিনি। তাহেরের চোখে জল ভিড় করে, প্রচণ্ড রকম জ্বালা হচ্ছে মনের ভেতরে। তাহের মাথা নেড়ে বলে, হ্যাঁ বলেছিলে, কিন্তু আমি পারিনি। কেন পারিনি জানি না। আজও মনে পড়ে সেই দিন আমি বৃষ্টির মাঝে দাঁড়িয়েছিলাম, আর তুমি আমাকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিলে। আমি একইভাবে কয়েক ঘন্টা সেখানে দাঁড়িয়েছিলাম, আর তুমি ফিরেও তাকাওনি। অরণিকার খারাপ লাগে তাহেরের কথায়। সে অনুতপ্ত হয়ে তাহেরকে বলে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তাহের, আমি শুধু তোমাকে আমার মনের কথা বলেছিলাম। আমার মনে তোমার প্রতি কোনো অনুভূতি ছিল না, ভালো বন্ধু মনে করতাম তোমাকে। হ্যাঁ ঠিক বলেছ, বন্ধু ছিলাম আমরা, আমারই ভুল ছিল তোমাকে বেশি কিছু ভাবা। অরণিকা কথার প্রসঙ্গ পাল্টাতে জিজ্ঞেস করে, কাকে বিয়ে করেছিলে তুমি? রাহাকে। রাহার নাম শুনতেই অরণিকা কেঁপে ওঠে। অরণিকা কাঁপা গলায় পুনরায় নামটা মুখে নেয়। রাহা? হ্যাঁ। তাহের বুক ভরে শ্বাস নিয়ে তাকায় অরণিকার দিকে। যেদিন তুমি হারিয়ে গেলে, তারপর আমি 1 বছর তোমাকে সব কাজ ফেলে খুঁজেছি। যখন যেখান থেকে খবর এসেছে হয়তো তোমাকে পাওয়া যাবে, আমি ছুটে গিয়েছি, শুধু এতটুকু নিশ্চিত করতে তুমি ভালো আছো। তোমাকে পাওয়ার আশা দিন দিন ফুরিয়ে আসছিল। পরে প্রিস্ট উইলসনের অনেক বোঝানোর পর আমি সিদ্ধান্ত নেই মুভ অন করব। তাহের তার হাতের আংটি দেখিয়ে বলে, রাহা হুট করেই একদিন প্রপোজ করে আমায়। আমি তাকে না করে দেই, তাও সে শোনে না। অতঃপর আমার পরিবারকে জানায়। আমার পরিবারের তাকে পছন্দ হওয়ায় বিয়ে হয়ে যায় আমাদের। আমি ভেবেছিলাম এবার হয়তো আমি এগিয়ে যাব জীবনে, কিন্তু তা আর হলো না। তাহের ঢোক গিলে কান্না আটকে বলে, বিয়ের পর আমি আমার রুকিয়ার কাজে মন দেই। রুকিয়ায় বেশি সময় ব্যস্ত থাকতাম। রাহা জানতো আমি তোমায় পছন্দ করতাম। সে প্রথমে এটা জেনে আপত্তি করেনি, বলেছিল সবারই অতীত থাকে, আর সে আমার অতীত মেনেই আমাকে বিয়ে করতে চায়। বিয়ের পর যত সময় যায় তত রাহার সাথে সম্পর্কের অবনতি হয়। রাহার মনে হতে থাকে আমি এখনও তোমাকে খুঁজছি, বা তুমি ফিরে এলে তাকে ভুলে যাব।
কিন্তু বিশ্বাস করো, তাকে স্ত্রী হিসেবে যা দেওয়া প্রয়োজন সব দিয়েছিলাম। তাকে যতটুকু ভালোবাসার বেসেছি, তাকে যতটুকু সময় দেওয়া সম্ভব হয়েছে দিয়েছি, কিন্তু মনের এক কোণে তুমি সর্বদা ছিলে। আমি কিভাবে বুঝাতাম তাকে প্রথম ভালোবাসা ভোলা সহজ না। তাহের চেয়ারে হেলান দিয়ে বলে, একদিন বাড়ি ফেরার সময় রাস্তায় বেলি ফুল দেখি, মনে পড়ে যায় বেলি ফুল তোমার পছন্দের ছিল। বাড়ি নিয়ে যাই, প্রথমে ফুল দেখে খুব খুশি হয়েছিল রাহা, পরে হয়তো সেও টের পায় ফুলটা তার জন্য না, শুধু স্মৃতির জন্য ছিল। এরপর সব শেষ হয়। অরণিকা আতঙ্কিত কণ্ঠে বলে, মানে? আমার জরুরি একটা কল আসে রুকিয়ার জন্য। আমি রাত 11টায় ছুটে যাই। 12টার দিকে প্রতিবেশী কল দিয়ে জানায় রাহা আত্মহত্যা করেছে। অরণিকা 2 হাত দিয়ে তার মুখ চেপে ধরে। অরণিকা বিশ্বাসই করতে পারছে না তার প্রিয় বান্ধবী রাহা তার জন্য মারা গেল। রাহা তাকে কতটাই না সাপোর্ট দিয়েছিল, তার প্রথম প্রেম মাহিরের মৃত্যু থেকে নিয়ে তার প্রথম সন্তানের জন্ম পর্যন্ত। অরণিকা চোখে জল নিয়ে তাকায় তার ডান দিকে, কিন্তু সে থমকে যায় যখন সে দেখে কায়সার দাঁড়িয়ে আছে। কায়সারকে দেখে তার বুকটা থমকে যায়। কায়সারকে দেখে অরুণিকা দাঁড়িয়ে যায়। তার মুখ থেকে খুব নিচু স্বরে বেরিয়ে আসে, কায়সার। কায়সার ধীরে ধীরে এগিয়ে আসে তাদের দিকে। জেহের, জাভিয়ান, মাহির, ইজাও দাঁড়িয়ে আছে বাগানের শেষ মাথায়। কায়সারকে আসতে দেখে তাহেরও উঠে দাঁড়ায়। কায়সার এসে চুপচাপ অরুণিকার হাত ধরে বলে, তার দিকে না তাকিয়েই বলে, চলো। অরুণিকা কান্না থামিয়ে কিছু বলতে চায়, কিন্তু পারে না। তটনি একটু আগেই তাদের সব বলেছে কি করে তার মা মারা যায় অরুণিকার কারণে। হয়তো অরুণিকার হাত ছিল না এই মৃত্যুতে, কিন্তু তার অস্তিত্বটাই যথেষ্ট ছিল। কায়সারের 25 বছর ধরে একটাই অনুতপ্ত ছিল, তার প্রথম মাহিরকে হত্যা করা উচিত হয়নি। তাকে হত্যার মাধ্যমেই অরুণিকার জীবন থচনচ হয়ে যায়। তবে এই কাজটা না করলে আজ কায়সার আর অরুণিকার সেই জীবনটা হতো না যা আজ হয়েছে। আজ তারা সবাই যে এক হয়েছে তাও সম্ভব হতো না। কায়সার আর অরুণিকার কারণেই এত কিছু হলো। কায়সার অরুণিকার হাত ধরে নিয়ে যেতে গেলে তাহের বলে, কায়সার। কায়সার তাহেরের দিকে তাকিয়ে বলে, বাচ্চাদের সামনে এমন কিছু করতে চাইছি না যা আজ আমাদের সম্পর্কটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেয় গড়ার আগে। কায়সার অরুণিকার হাত ধরে ভেতরে চলে যায়। সকলেই তাকে অনুসরণ করে, জেহের বাদে। জেহের শান্তভাবে তাকায় তাহেরের দিকে, তাহের দৃষ্টি লোকায় জেহেরের থেকে। এইদিকে মাহির তার বাবাকে থামাতে চাইছে, বাবা থামো, আমাদের কথা বলা উচিত। বাড়ি চলো মাহির, কোনো কথা হবে না। কিন্তু আমার কথা আছে। মাহির হুট করেই চিৎকারে সকলেই থমকে যায়। কায়সার মাহিরের দিকে রেগে তাকালে মাহির বলে, অতীত নিয়ে কেন পড়ে আছো তোমরা? যা হওয়ার হয়েছে তা তো ফেরানো যাবে না, আর এতে আমার কিংবা তটুর কি দোষ? কায়সার দাঁতে দাঁত চেপে বলে, বাড়ি চলো মাহির, আর একবারও বলবো না। যাব না আমি। কায়সার থমকায় এক পা এগোতে গিয়ে। মাহির চোখে জল নিয়ে বলে, আমি যাব না বাবা, আমি ভালোবাসি তটুকে। তার অতীত কিংবা তার বাবা অথবা তোমাদের শত্রুতায় আমার কিছুই যায় আসে না। আমি তাকে ভালোবাসি, তুমি শুনতে পেয়েছ? তাহলে থাকো এখানেই, আমাকে বাবা ভাবা লাগবে না আর তোমার। বাবা? হয়তো চলো আমার সঙ্গে, নয়তো আমাকে বাবা ডাকা বন্ধ করো। কায়সার অরুণিকাকে শান্ত করার চেষ্টা করে, কারণ সে জানেই কায়সার সব সহ্য করলেও তাকে হারানোর কথা সহ্য করতে পারবে না। আর এখানে তো তাহের অরুণিকাকে এতটা ভালোবাসে, তাকে পেতে পরিবারকেও ভালোবাসতে পারেনি। তার স্ত্রীকে সামনে থাকা পুরুষ ভালোবেসে জীবন নষ্ট করেছে এটা জেনেও সে কি করে শান্ত থাকে? কায়সার শুনো, আর কোনো কথা না অরু। কায়সার বের হওয়ার আগেই তটনির কণ্ঠ শোনা যায়। তটনি কায়সারকে উদ্দেশ্য করে বলে, 1 মিনিট আঙ্কেল। সকলেই থেমে যায় তটনির কথায়। তটনি কান্না আটকে মুখে সেই চিরচেনা মৃদু হাসি নিয়ে বলে, আপনার ছেলে ত্যায্য করতে হবে না। সে এগিয়ে এসে আংটি হাত থেকে খুলে মাহিরের হাতে দিয়ে দেয়। মাহির অবাক হয়ে তাকায় তটনির দিকে। তটনি তার হাত মুঠো করে বলে, এই বিয়ে হবে না মাহির। মাহিরের পুরো শরীর কেঁপে ওঠে। সে তো এরকম কথা আশা করেনি। তটনিকে মাহির কান্না করে বলে, তটু না, সরি, কিন্তু আমার পক্ষে সম্ভব না তার ছেলেকে বিয়ে করা, যার জন্য আমার মা জীবনে সুখ পায়নি। আমাকে ক্ষমা করে দিও। তটনি সিঁড়ির দিকে পা বাড়ালে মাহির তার হাত ধরে আজ সাহস করে, তটু না, আমাকে এরকম শাস্তি দিও না। তোমাকে শাস্তি দিচ্ছি না, বাস্তবতা বোঝাচ্ছি। চলে যাও মাহির। তটনি নিজের হাত ছাড়িয়ে ঘরে চলে যায় আর দরজা লাগিয়ে দেয়। মাহির দৌড়ে গিয়ে দরজা ধাক্কায়। তটু, তটু শোনো, তটু দরজা খুলো, আমি বাঁচব না তোমাকে ছাড়া। তটু শোনো একবার, আমার কি দোষ এতে? আমি ক্ষমা চাই তটু। অরুণিকা শব্দ করে কান্না শুরু করে। কায়সার অরুণিকার হাত ধরে বেরিয়ে যায় আর পিছনে ফিরে তাকায় না। জেহের আর জাভিয়ান এগিয়ে যায় মাহিরকে ধরতে।
জেহের বুঝতে পারছে এটা সম্পূর্ণ পরিকল্পনা ছিল তটনির তার মায়ের প্রতিশোধ নেওয়ার। তটনির দরজা ধাক্কাচ্ছে মাহির। জেহের মাহিরকে বলে, চল মাহির, ও ইচ্ছে করে এমনটা করেছে। জাভিয়ান বলে, আমরা বাসায় গিয়ে কথা বলি। কিন্তু মাহির কেঁদেই যায়। না তটু, শোনো, দরজাটা খুলো একবার। মাহিরকে জেহের আর জাভিয়ান টেনে নিয়ে যায়, আর ইজার চোখে জল ভিড় করে তার ভাইকে এভাবে কাঁদতে দেখে। অপরদিকে তটনি দরজায় পিঠ ঠেকিয়ে বসে মুখ চেপে ধরে নিঃশব্দে কাঁদে। কাইসার ভিলায় আজ আগের মতো হট্টগোল নেই তেমন। ইজা ফিরে গিয়েছে জাভিয়ানের সঙ্গে মারিদ রাজ্যে। গর্ভধারণ নিয়ে ব্যস্ত বলা চলেকে। জেহের এখন বেশি একটা থাকে না মানুষের জগতে, হয়তো ভাইয়ের ভাঙন চোখের সামনে দেখতে কষ্ট হয় বলে ইফরিত রাজ্যে পড়ে থাকে। মাহির আর কাইসার একে অপরের সাথে কথা বলে না আজ 1 মাস হলো। অরুণিকার মুখে হাসি নেই বললেই চলে। সে আপাতত ডিপ্রেশনে ভুগছে প্রিয় বান্ধবীর মৃত্যুর কথা জানার পর থেকে। কেন যেন দোষ না করেও নিজেকে দায়ী মনে হচ্ছে। কাইসার জানে মাহির তার সাথে অভিমান করে কথা বলছে না, কিন্তু সে প্রতিবারের মতো এবারেও ছেলের অভিমান ভাঙাতে যায় না। এর কারণ হলো সে চায় ছেলে বুঝুক বাস্তবতা কতটা কঠিন। যে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে সে কখনোই তোমাকে কষ্ট দিতে পারে না। তোমার মতোই চেষ্টা করে ভালোবাসা টিকিয়ে রাখার, কিন্তু তটনি তো সেই চেষ্টা করল না। আর তাছাড়া তার পক্ষে সম্ভাবও না সেই লোকের সাথে আত্মীয়তা করা যাকে দেখলে সে ইনসিকিউর অনুভব করে। যেই ব্যক্তি তার স্ত্রীকে ভালোবেসে 25 বছর জীবন নষ্ট করল, তাকে তার স্ত্রীকে প্রতিবার তাকাতে দেখে তার মাথায় একটা কথাই আসবে, ও আমার চেয়েও গভীরভাবে ভালোবাসে। দুপুরের কড়া রৌদ্র আকাশে উত্তাপ ছড়াতে ব্যস্ত। কাইসার চুপচাপ সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। সামনে পড়ে মাহিরের ঘরটা। সে কিছু একটা ভেবে মাহিরের ঘরের দিকে উকি দিলে দেখে মাহির নেই। তার বোঝা হয়ে যায় মাহির কোথায় যেতে পারে। তটনি প্রতিদিনের মতো কলেজের ক্লাসটা শেষ করে বের হয়। প্রচণ্ড রৌদ্র আজ। না, এভাবে হচ্ছে না। গরমে ঘামে সে ভিজে যাচ্ছে। যত দ্রুত সম্ভব তার ফিরে যেতে হবে বাড়ি। কলেজ থেকে বের হওয়ার পথে তটনির কেন যেন মনে হয় কেউ একজন তাকে অনুসরণ করছে। তার বুঝতে বাকি থাকে না কে হতে পারে। তবে সে ফিরে তাকায় না। মাহির তটনি যাওয়ার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তটনি এগিয়ে যাচ্ছে না, শুধু মনে হচ্ছে সাথে তার জীবনের সকল খুশিও কেড়ে নিয়ে যাচ্ছে। মাহিরের ভালোবাসা 3 বছরে যতটুকু ছিল এই 1 মাসে আরও বেড়েছে। সে জানে তটনি মাহিরকে বিয়ে করবে না কখনো। তাকে বিয়ে করে সারা জীবন এই ট্রমায় থাকতে চাইবে না যে মাহিরের মা তার মায়ের মৃত্যুর কারণ। মাহির জানে তটনি শক্ত মনের মানুষ, কিন্তু তটনি যতই দেখাক তার কিছু যায় আসে না। মাহির তো জানে তার অনেক কিছু যায় আসে। মাহির তার কাছে এই 1 মাসে বহুবার ক্ষমা চেয়েছে, দোষ না করেও। তাকে সব ভুলে যেতে বলেছে, কিন্তু তটনির মন গলেনি। কাইসারের সঙ্গেও কথা বলা ছেড়ে দিয়েছে মাহির, তটনিকে বোঝাতে যে সে তাকে পেতে সব ঝাড়তে পারে। ভালোবাসা কতটা গভীর হলে মানুষ তার বাবা মায়ের ভালোবাসাও ফেলে আসে। কিন্তু তটনি, সে তো পাথরের নারী। তার মন কি আর এই ভালোবাসা বোঝে? হয়তো বোঝে, আবার হয়তো বুঝতে চায় না। মাহির জানে না এই ভালোবাসার সমাপ্তি কোথায়, তাদের ভাগ্যে এক হওয়া লেখা আছে কিনা, কিন্তু সে জানে সে অপেক্ষা করবে তটনির। তটনি বাড়ি ফিরতেই দেখা হয় তাহেরের সঙ্গে। তাহের সোফায় বসে আছে মাথা নিচু করে। তাহের সেদিন পর থেকে নিজেও আর তটনির সাথে কথা বলে না, হয়তো লজ্জায় বা হয়তো দুঃখে। কোন মুখেই বা মেয়ের সাথে কথা বলবে? দোষ তো তারই ছিল, কিন্তু দোষটা কেন মনকে দেওয়া হয় না? মনটা আছে বলেই তো মানুষ ভালোবাসে, ভুল করে, কাঁদে, ভালোবাসা চায়, বিরহে ভোগে, অপেক্ষাও করে ফেরা নিশ্চিত না জেনে। সে জানত না এতদিন যে তটনি সবটা জানে। আজ আরও লজ্জিত অনুভব হচ্ছে তার। মেয়ে তার সবই জানত, কিন্তু কখনো কিছু বলেনি। তটনি তাহেরকে একইভাবে বসে থাকতে দেখে কটাক্ষ করে জিজ্ঞেস করে, কি হলো? পুরনো প্রেম কি আবারও নাড়া দিল মনে? তাহেরের বুকটা মোচড় দিয়ে ওঠে। তাহেরের চোখে জল ভিড় করে। তাহের ঠোঁট চেপে ধরে। তটনি তাহেরকে বলে, তুমি ভুল করনি বাবা। মানুষ জোর করে কাউকে ভুলতে পারে না। তুমিও ভুলতে পারোনি তোমার প্রথম প্রেমকে। তটনি মলিন হেসে বলে, শুধু আমার মাকেই ভুলে গেলে বাবা। তাহের তটনির দিকে তাকায় এবার আর বলে, তোমার মাকে ভুলিনি আমি তটনি, কখনোই না তটনি। মনে রেখেছিলে কবে যে ভুলবে বাবা? সবসময়ই আমার মনে ছিল তোমার মা। তাহলে তাও কি করে অন্য নারী জায়গা পেল তোমার মনে? সে আমার প্রথম ভালোবাসা ছিল তটনি। ভালোবেসেছিলাম তাকে। তাকে ভুলতে পারা সহজ ছিল না। তাহলে কেন আমার মাকে জীবনে জড়ালে, যদি ভালোই না বাসতে? তোমার মাকে আমি জড়াইনি, তোমার মা নিজে জড়িয়েছিল তটনি। তোমার মাকে আমি বলেছিলাম বিয়ের আগে, আমি তাকে স্ত্রীর মর্যাদা আর্থিকভাবে হোক আর যেভাবেই হোক সকল অধিকার দেব, কিন্তু মন। তাহের তার বুকে হাত রেখে বলে, কিন্তু মনের এক কোণে হলেও প্রথম ভালোবাসা থাকবে। সে সব জেনেই তো বিয়ে করেছিল আমাকে। তোমার মা অরুণিকার বান্ধবী ছিল।
তোমার মা জানতো কতটা ভালোবাসতাম অরুণিকাকে, অতটা অন্য কাউকে ভালোবাসা সম্ভব ছিল না আমার পক্ষে। আমি এতটা ভালোবেসেছি যে তাকে 1 বছর পাগলের মতো খুঁজেছি। তোমার মা কি দেখেনি? দেখেছে, নিজের চোখে দেখেছে, খুব কাছ থেকে দেখেছে। তাও সে আমাকে বেছে নিয়েছে, একটাই কারণ ছিল, যে কারণে আমি অরুণিকাকে ভুলতে পারিনি। তোমার মা আমাকে বিয়ে করার আশা ছাড়তে পারেনি, আর আজ মাহির তোমাকে ছাড়তে পারছে না। তাহির সরাসরি প্রশ্ন করে তটনীকে, কি লাভ হলো তোমার সবাইকে সব জানিয়ে? মাহিরকে বিয়ে করলে কি ক্ষতি হতো? মাহির তো কোনো দোষ করেনি। লাভটা হলো যে সবাই জানলো আমার মা মুখ বুজে কি কষ্ট সহ্য করেছিল 10 বছর। সকলে জানলো যে তুমি ঘরে স্ত্রী রেখে পর নারীর জন্য তাহাজ্জুদের নামাজে কেঁদেছ। তুমি স্ত্রীকে ভালোবাসার জায়গায় পর নারীকে ভালোবেসে নিজের স্ত্রীকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছ। তোমার আসল মুখ সবাই দেখল, এটা কি অনেক না? তাহের স্তব্ধ হয়ে যায়। এসব তটনী জানল কি করে? তটনীর গলা কেঁপে ওঠে। মা তার মৃত্যুর আগে ডায়েরিতে লিখেছিল প্রত্যেক দিন সে কি করে নতুন নতুন উপায়ে তোমার দ্বারা কষ্ট পেত। এগুলো তারই এক অংশ। ওহ, তুমি তো এটাও জানতে না মা ডায়েরি লিখত। তাহের তটনীর দিকে তাকিয়ে বলে, তুমি জানো আমি কেন মাহিরকে বিয়ে করিনি? তাহলে শোনো, আমি মাহিরকে বিয়ে করলে তুমি মৃত্যুর আগে পর্যন্ত তোমার প্রথম প্রেমকে দেখতে পেতে সচক্ষে। শুনেছি ভালোবাসাকে দেখতে পেলেও শান্তি। তোমাকে সেই শান্তি দিতে চাইনি আমি কি করে মেনে নিতাম আমার বাবা আমার শাশুড়ির দিকে ভালোবাসার নজরে তাকায়, বা কি করে তাকে মায়ের জায়গা দিতাম তার ছেলেকে বিয়ে করে যখন আমি তাকে ঘৃণা করি? হয়তো সেই কিছুই করেনি, কিন্তু তার ছায়াই যথেষ্ট ছিল আমার মাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে। আমার মা চায়নি তুমি মৃত্যুর আগে সুখী হও তোমার ভালোবাসা পেয়ে। তোমার কপালে তো আসলেই তা নেই। বিন্দুমাত্র যা আনন্দ পেতে তাকে দেখতে, তাও পেতে দিলাম না। বলো ভালো করেছি না? মায়ের শোধটা নেওয়া হলো খুব ভালো করে, তাই না? তাহের ঠাস করে চড় মারে তটনীর গালে। তটনী থমকে যায়, তার মুখ একপাশে ফিরে যায়, তার বুকটা ধক করে ওঠে। 19 বছরের জীবনে তাহের বাবার মতো ভালো তো বাসেনি, সাথে কখনো গায়ে হাত তুলেনি, আজ তাও করে ফেলল। তটনী চোখ বন্ধ করে হাসে। তার হাসি দেখে তাহেরের আরও রাগ লাগে। তাহের তার হাত ধরে চিৎকার করে বলে, নিজের হাতে নিজের জীবন নষ্ট করলে তুমি। মাহিরকে ফিরিয়ে সুখী হতে পারবে না তুমি। একজনের শাস্তি আরেকজনকে দিলে কাজ হয় না। তোমার রাগটা না মাহিরের ওপর, না অরুণিকার ওপর, তোমার রাগ আমার ওপর। আমাকেই কেন কিছু করলে না? এত বছর এতটা প্রতিহিংসায় জ্বলছিলে যে একটা ছেলেকে 3 বছরের ভালোবাসা এমনভাবে চুরমার করে দিলে। তটনী তাহেরের দিকে তাকিয়ে হেসে বলে, হলাম তো তোমারই মেয়ে বাবা। তুমি যদি আমার মায়ের 10 বছরের ভালোবাসা উপেক্ষা করতে পারো, আমি তো কমই করলাম। তাহেরের শরীর ফেটে যাচ্ছে রাগে। সে আরও জোরে চিৎকার করে বলে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আর নিজের মুখ দেখিও না, অসহ্য লাগছে তোমাকে। তটনীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তাহের তটনীর হাত ছেড়ে ঘৃণা নিয়ে তাকায় তার দিকে। জানো, তোমার মধ্যে আমি তোমার মাকে দেখতে পাই। তোমার মাও এমন ছিল, নিজেকে সবসময় নির্দোষ দেখাতে চাইতো। সব জেনে বুঝে এসেছিল আমার জীবনে ঠিকই, কিন্তু আমাকে একদিনও মানসিক শান্তি দেয়নি। প্রতিদিন এমন একটা মানুষকে নিয়ে ঝগড়া করেছে যার অস্তিত্বই ছিল না তখন। তোমার মায়ের কাছে কি চেয়েছিলাম আমি? শুধু বলেছিলাম মনের এক কোণে প্রথম ভালোবাসা থাকবে, বাকি মনটাই তো তাকে দিয়েছিলাম। তাও তার এক বিন্দু ভাগও সহ্য হলো না। তাহের পাশে থাকা টি টেবিল উল্টে দিয়ে চিৎকার করে বলে, না, আমি পারিনি অরুণিকাকে ভুলতে সম্পূর্ণভাবে, কিন্তু তাকে তো কম ভালোবাসিনি, তাকে তো কোনো কিছু কম দেইনি। তাকে আমি অনেকবার বুঝিয়েছি, সে বুঝেনি, সে পারেনি আমার সব স্মৃতি মিটিয়ে দিতে। এছাড়া সবই করেছে, তা হোক অরুণিকার দেওয়া উপহার জ্বালিয়ে দেওয়া, কিংবা নিজেকে মেরে ফেলার হুমকি দেওয়া, অথবা তোমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হোক। তটনী অবাক হয়ে তাকায় তাহেরের দিকে। তাহের চিৎকার করে বলে, কি করিনি আমি? সব করেছি তাকে খুশি করতে, কিন্তু নারীরা কখনোই সাধ্য অনুযায়ী পেলে খুশি হয় না। সেও তার বিপরীত ছিল না। আমি তাকে ভালোবেসে শাসন করে যেভাবেই বুঝিয়েছি, তাকে আমি ছাড়ব না। অরুণিকাকে আমি খোঁজা বন্ধ করেছি, তাও সে শোনেনি। প্রতিদিন ঘর থেকে বেরোলে সে মনে করত আমি অরুণিকাকে খুঁজতে বেরিয়েছি। তোমার মা আমাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছিল। হিংসা ভালো, এতটাও না। তোমার মাকে বিয়ে করেছিলাম আমি সব ভুলে নতুন করে শুরু করতে, কিন্তু তোমার মা কোনোদিনও তা ভুলতে দেয়নি। তাহের তটনীকে জিজ্ঞেস করে, তোমার মা ডায়েরিতে শুধু তার দুঃখের কথা লিখেছে তাই না? এটা লিখেনি যে আমাকে কতবার হুমকি দিয়েছিল, কতবার পাগলামি করে তোমার গলায় ছুরি ধরেছিল? তটনীর চোখে জল ভিড় করে। তোমার মায়ের দুঃখ দেখা যায়, আমারটা বোঝা যায় না। যেদিন প্রথম প্রেম হারাবে সেদিন বুঝবে মানুষ কেন প্রথম প্রেম ভুলতে পারে না। দেখতেই শুধু মানুষ হলে, মন থেকে আর হলে কই? মাহিরকে কষ্ট দিলে কারণ ছাড়া, শুধু আমার থেকে প্রতিশোধ নিতে, আমাকে কষ্ট দিতে। আমাকে বললেই হতো, চলে যেতাম সব ছেড়ে, চলে যেতাম। তাহের নিজের চুল হাতে মুঠ করে ধরে।
তারপর চোখের জল আটকে তাকায় তটনির দিকে। তোমার আর তোমার মায়ের মধ্যে মিল কোথায় জানো? তটনি আর শুনতে চায় না। তটনি তার মায়ের মতো হতে চায় না বলেই তো এসব করল। সে তার মায়ের মতো ভালোবাসায় হাঁটতে চায় না বলেই তো তাকেও ফিরিয়ে দিল যাকে সে ভালোবাসে না। তটনি সিঁড়ির দিকে পা বাড়াতেই তাহের বলে, তোমার আর তোমার মায়ের মধ্যে মিলটা হলো তোমরা দুজনেই সঠিক মানুষকে ত্যাগ করে ভুল মানুষের পিছনে ছোট আর কষ্ট জমিয়ে রেখে তাকে প্রতিহিংসায় পরিণত করো। তোমার মা আমায় কষ্ট দিতে মরে গেল, আর তুমি আমাকে কষ্ট দিতে আমি যাকে ভালোবাসি তার ভালোবাসার সন্তানকে জীবিত রেখে মেরে দিলে। তটনির বুকটা ফেটে যাচ্ছে বাবার তীক্ষ্ণতায়। তাহির তটনিকে রেগে বলে, যাও এবার খুশি হও, তোমার মা আর তুমি পেরেছ আমার শান্তির জীবন ধ্বংস করতে। মরে গেলে তোমার মাকে জানাবো তার মেয়ে তার চেয়েও বেশি ভয়ঙ্কর প্রতিশোধকারী হয়েছে। তাহির ক্লান্ত হয়ে বসে পড়ে সোফায় আর বলে, উচিত ছিল তোমার মায়ের জায়গায় আমারই মরে যাওয়া, হয়তো শান্তি পেতাম। ও না, তোমার মা তখনও বলতো প্রথম প্রেমিকার কষ্টে মরে গেছি। তাহির তাচ্ছিল্যের সুরে বলে কথাটা, কিন্তু তা ছুরির মতো গিয়ে বিধে তটনির বুকে। তটনি আর কথা না বাড়িয়ে চলে যায় নিজের ঘরের দিকে। নিজের ঘরে এসে সে দরজা বন্ধ করে দেয় আর বিছানার সামনে ফ্লোরে বসে মুখ চেপে কান্না শুরু করে। সে তার মায়ের প্রতিশোধ কখনোই নিতে চায়নি, ভাগ্যক্রমে সব মিলে গেছে শুধু। আর সে চাইলেই পারত মাহিরকে আপন করে নিতে, কিন্তু সে কি করে সারা জীবন কাটাতো ওই পরিবারে, যেই পরিবার তার বাবার স্বপ্ন ছিল আর তার মায়ের মৃত্যুর কারণ। আকাশটা মেঘলা হয়ে আছে, বাহিরে মেঘ ডাকছে। তটনি দ্রুত সব কাপড় নিয়ে আসে ছাদ থেকে। তটনি দোতলায় নিজের ঘরে আসে জানালা বন্ধ করতে, কিন্তু জানালা বন্ধ করতে এসে সে থমকে যায়, কারণ সে দেখে মাহির দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে, দৃষ্টি তটনির বাড়ির দিকে। মাহিরকে দেখে তটনির হৃদয় কম্পিত হয় অস্বাভাবিকভাবে। তার চেয়েও দ্রুত ঘটে কম্পন যখন মাহির সরাসরি তার দিকে তাকায়। মাহির তার দিকে তাকিয়ে থাকে শুধু, আগের মতো হাসি নেই তার মুখে। মাহির কিছুটা কালো হয়েছে আগের তুলনায়, হবেই না কেন, রোদে ঘুরে যে তাকে অনুসরণ করে। তটনি জানালা লাগিয়ে দেয়। জানালা লাগালেও তার মনটা পড়ে আছে নিচেই। তটনি মন খারাপ করে একই জায়গায় দাঁড়িয়ে থাকে, হুট করেই পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। ও, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তটনি চমকে পেছনে তাকালে দেখতে পায় জেহেরকে। জেহেরকে দেখেই সে চমকে যায়। তুমি? ইকরা খুব সেজেগুজে জেহেরের ঘরে আসে তাকে নিজের সাজ দেখাতে। জেহেরের ঘরে এসে ইকরা তাকে খুঁজে পায় না। ইকরা ভাবে জেহের আবার কোথায় গেল। জেহেরকে ঘরে না পেয়ে ইকরা যায় সিরাকের কাছে। জেহের তটনির বিছানার ওপর বসে আর তাকে বলো, বসো কথা বলি। তটনি কড়া গলায় জবাব দেয়, তুমি এখানে কেন? বসবে নাকি? নইলে আমার নিজের উপায় আছে। ইকরার সামনে সিরাক দাঁড়িয়ে। ইকরা সিরাককে জিজ্ঞেস করে, জেহের কোথায়? সিরাক শুকনো ঢোক গিলে বলে, আমাকে মিথ্যে বলবে না সিরাক, তুমি ছাড়া ভালো কেউ জানে না যে জেহের কোথায়। সত্যি না বললে তোমার জিভ কেটে ফেলব। সিরাক ভয় পায়, আবার সত্যিটা বলে জেহেরকে ধোকাও দিতে পারবে না। ইকরা যখন বুঝতে পারে সিরাক জানাবে সত্যিটা, সে হাত বাড়িয়ে দিলে তার হাতে একটা চাকু চলে আসে আর সে সোজাসুজি সিরাকের গলায় ধরে বলে, আর একটা মিথ্যে কথা তোমার জিভ মুখে পাবে না। আর সত্যি বলছি, আমি যদি তোমার জিভ কাটতে না পারি, আমি ইফরিত রাজকুমারী না। জেহের পায়ের ওপর পা রেখে বসে আছে আর তার সামনে বসে আছে তটনি। তার মুখটা গম্ভীর। জেহের চঞ্চল চোখে সব দেখছে আশেপাশের জিনিস। তটনি জেহেরের এমন আচরণে বিরক্ত হয়ে তটনিকে বলে, কিছু না বললে যেতে পারো। কে বলল বলবো না? বলতেই তো এসেছি, সাথে শুনতেও। তটনি এক ভ্রু কুঁচকে তাকায় তটনির দিকে। জেহের ভাবলেশীনভাবে প্রশ্ন করে, আমার ভাইকে আর কতদিন কাঁদানোর প্ল্যান করলে? তোমার ভাইকে কাঁদাতে যাব কেন? তাহলে কাঁদাচ্ছ কেন? তোমার ভাই না কাঁদলেই তো পারে, তুমি না কাঁদালেই তো পারো। তটনি বিরক্ত হয়ে জেহেরকে বলে, আমার কথা রিপিট করা বন্ধ করো। আমি কোথায় রিপিট করলাম? দরকারি কিছু বলার থাকলে বলো, নইলে যেতে পারো। আধার পাগলামি বেড়েছে। আধার কথা শুনতেই থমকে যায় তটনি। তটনি জেহেরের দিকে তাকায় সতর্ক চোখে। তোমার সতীন মরিয়া হয়ে উঠেছে মাহিরকে পেতে। একবার যদি ছাড়া পায় প্রাসাদ থেকে, তোমার ওই দিন শেষ দিন করে ছাড়বে। তটনি জেহেরকে কটাক্ষ করে বলে, শেষবার কে কার কি করেছিল ভুলে যাওনি নিশ্চয়ই? ভুলিনি, তবে প্রতিবার তুমি না জিততে পারো তা মনে করিয়ে দিতে চাই, কারণ মানুষের জিনদের সঙ্গে শক্তিতে পারা সম্ভব নয়, শুধু বুদ্ধিতে পারা সম্ভব। কিন্তু ইদানিং যে কাটছ, মনে হয় বুদ্ধি লোপ পাচ্ছে তোমার। তটনি কারা চোখে তাকায় জেহেরের দিকে। জেহের নির্ভয়ে তটনিকে বলে, চোখ দেখিয়ে লাভ নেই, সত্যি বলেছি আমি। ভেবেছিলাম তুমি বুদ্ধিমান মেয়ে, এখন দেখছি তুমি খুব বোকা। জেহের তার হাতের আংটি ঘুরাতে ঘুরাতে বলে, মাহিরকে ভালোবাসো ঠিকই, কিন্তু তাও তাকে কষ্ট দিচ্ছ। মাহিরকে কষ্ট দিলে কার লাভ হবে? কিছুই না।
তুমি আর মাহির এক হয়ে তোমার বাবাকে দেখিয়ে দিতে পারো যে তুমি তোমার বাবার মতো নয়, যে ভালোবাসা হারাবে, নাইবা তোমার মায়ের মতো যে ভুল মানুষকে বেছে নিয়েছে। তুমি তাদের দুজনেরই ভুল থেকে শিক্ষা নিয়েছ, কিন্তু না, তোমার তো সেদিকে খেয়ালই নেই। তুমিও তোমার বাবার পথেই হাঁটছ। হয়তো তার মতো এগিয়ে যেতে বিয়ে করবে, তবে মনে কিন্তু মাহিরই থাকবে। জেহের তটনির দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। কি ঠিক বলিনি? না, ঠিক বলনি। তটনি রেগে জেহেরকে বলে, আমি খুব খারাপ মেয়ে, আমার সাথে মাহিরের না থাকাই ভালো হবে। তোমার ভাইকে বুঝিয়ে দিও, আমি যা করেছি শুধু প্রতিশোধের জন্য করেছি। আধা কি করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাদশাহ মুরাদকে জানাও কিছু করলে, অথবা আমার বাবা তো আছেনই, জনদরদি, ওনাকে বলো, উনি নিশ্চয়ই কিছু একটা করবেন। তটনির কথা শেষ হতেই জেহের বলে, তোমার কথা শেষ, এবার আমি বলি। তটনি চুপ হয়ে যায়। জেহের বলা শুরু করে, তোমার সাথে ছোট থেকে যা হয়েছে তা নিয়ে দুঃখ করা স্বাভাবিক, তার জন্য তোমার বাবার ওপর রাগ করাও মানানসই। কিন্তু তোমার সাথে যা হয়েছে এতে তোমার বাবা মা দুজনেরই ভুল আছে। জেহের একটু থেমে আবারও বলে, তোমার বাবার ভুল হলো সে একজনকে ভালোবেসে ভুলতে না পারা সত্ত্বেও আরেকজনকে জীবনে এনেছেন। তবে তাকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। একটা নারীর সুখে দুঃখে সে 5 বছর ছিল সাথে। কতটা ভালোবাসা হয় এই 5 বছরে তোমার কল্পনাও নেই। জেহের তাচ্ছিল্যের সুরে হেসে বলে, সেই তুলনায় মাহির তো কমই সময় তোমাকে চায়, তাও দেখো তার পালামি। যদি তোমাকে বিয়ে না করে সে অন্য কাউকে বিয়ে করে, বা তুমি তাকে ভুলে অন্য কাউকে বিয়ে করো, দুজনেই হয়তো এগিয়ে যাবে জীবনে, তবে কেউ কাউকে ভুলতে পারবে না, তা নিশ্চিত থাকো। জেহের টুটুর দিকে তাকিয়ে বলে, তুমি তোমার বাবার মতো হতে ভয় পাও, আবার মায়ের মতো পরিণতিও চাও না, কিন্তু হাঁটছ সেই একই পথে। জেহেরের দৃষ্টি যায় জানালার দিকে। মাহির জেদি নয়, তবে যখন তার ভালোবাসার মানুষদের কথা আসে তখন তার চেয়ে জেদি কেউ হয় না। মাহিরের জেদ নয়, তুমি ভালোবাসা। জেদ হলে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা মাহিরের আছে। তার দাদু এতটাই পাগল তাকে নিয়ে, যদি সে একবার বলে তোমাকে তুলে নিয়ে যাবে, বাদশাহ আরকানের লোক শুধু মাহিরকে খুশি করতে, তবে সে তা করবে না। ওই যে বললাম, ভালোবাসে। সে প্রয়োজনে অপেক্ষা করবে, 1 বছর, 2 বছর, 3 বছর, অথবা সারা জীবন। আমার ভাইকে আমি চিনি তটনি, তোমার থেকেও ভালো করে চিনি। তুমি তাকে ওপর থেকে দেখেছ, কিন্তু যাদের ভালোবাসে তাদের জন্য করা ত্যাগ তুমি দেখনি। জেহেরের বুক থেকে ফোঁস করে শ্বাস বেরিয়ে আসে। জানো, আসল জীবনটা বড় অদ্ভুত। আমরা চাই না এমন অনেক কিছুই হয়। তোমার আমার দুঃখও আলাদা নয়। এই ধরো 19 কি 20। জেহের সেভাবেই বসে থেকে তটনিকে বলে, কারো দুঃখই কম না পৃথিবীতে, শুধু কেউ কিছুদিন তা ধরে রাখে, আর কেউ চিরদিন। তুমি কোনটা করতে চাও তা তোমার কর্মই বলে দেবে। যাই হোক, আমি তোমাকে জ্ঞান দিতে আসিনি, শুধু সতর্ক করতে এসেছি। আমার পছন্দ তুমি ভাবি হিসেবে। তাই বলছি, সময় আছে, সব ঠিক করে নাও, কারণ সময় খুব খারাপ জিনিস। একবার শেষ হলে আর কিছু করার থাকে না। মাহিরকে তুমি ঠকাওনি, নাইবা সেদিন যা করেছ তা পরিকল্পিত ছিল, তা আমি জানি। এখন জিজ্ঞেস করো না কি করে, শুধু বলবো জানি। হয়তো তোমায় দেখলেই বোঝা যায়। তাছাড়া তোমার বাবার কষ্টটা বহুদিন চাপা ছিল। সেদিন সঠিক সুযোগ ছিল তাকেও একই কষ্ট দেওয়ার, আর তুমি তাই করেছ। মানুষ এমনি সুযোগের সদ্ব্যবহার করে। তোমাকে আর কি বলবো, তুমিও তো মানুষই। জেহের ওঠে দাঁড়ায় আর তটনিকে বলে, যদি মন চায় তাহলে মাহিরকে ফিরিয়ে নাও, আর না ফিরাতে পারলে সম্পূর্ণ মন ভেঙে দাও তার। এরকম করলে সে শুধু নিজেকেই দোষী ভাববে। তাকে নিজের সাথে ভালো না রাখতে পারলে অন্যের সাথে ভালো থাকার সুযোগ করে দাও। তার মনে শেষ যতটুকু ভালোবাসা আছে তা শেষ করে দাও। অপমান করবে না ঘৃণা ভরা কথা বলবে তা তোমার ওপর। অবশ্য সত্যি যদি ভালো না বাসো বলাটা সহজ, তবু যেহেতু ভালোবাসো তাই কঠিন হবে, তা জানি। আমি চাই না আমার ভাই ভালোবেসে পাগল হয়ে ঘুরুক। ওর পেছনে অনেক মেয়ে পড়ে আছে, যারা নাকি তোমার থেকেও বেশি ভালোবাসবে তাকে, আর যত্নেও রাখবে। কিন্তু ওই যে মনটাই বেইমানি করে, তাই সে তোমার এত অপমানের পরও তোমার পিছন পিছন ঘুরে। শেষ কথা এটাই, যদি তুমি মাহিরের সাথে তোমার সম্পর্কের চূড়ান্ত সিদ্ধান্তে না আসো, আমি আধাকে নিজ থেকে সাহায্য করব মাহিরকে পেতে। আধা একটু পাগল, কিন্তু অতটাও খারাপ না। অন্তত ভালোবাসে আমার ভাইকে, আর সেই ভালোবাসা ব্যক্ত করতে মোটেও দ্বিধা করে না। জেহের মাত্রই বাড়িতে পা রাখল। খুব ক্লান্ত লাগছে তার। তটনিকে বোঝানো খুবই ক্লান্তির ছিল। কে জানে মেয়েটা রাজি হবেও কি না। 1 মাস 12 দিন তো পারই হয়ে গেল মেয়েটার নাটক করতে করতে। কে জানে আর কত। যদি তটনি নিজের দিকে ঠিক আছে, হয়তো সম্ভব না তার মায়ের মৃত্যুর দায়ী করা নারীর সন্তানকে বিয়ে করা, তবে তাও মাহিরকে ভালোবাসাটা অন্যায়। জেহের ঠিক করে নিয়েছে মনে মনে।
হয়তো তটনি এবার নিজের করে নিবে মাহিরকে, নয়তো তাকে সম্পূর্ণ মুক্ত করবে। কারণ বর্তমানে যে পরিস্থিতি, তটনি মাহিরকে এক কথায় আশা দিচ্ছে বলেই মনে হচ্ছে। মাহিরও বোকার মতো নিজেকে দোষী ভেবে অপেক্ষা করতে চাইছে। কে জানে কত রাত পর্যন্ত সে অপেক্ষা করবে তটনির বাড়ির নিচে দাঁড়িয়ে। ইদানিং এমনই করে সে, বাড়ি থাকে কম, তটনির পেছন ঘুরঘুর করে বেশি। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত কিছুর পরও কায়সার না চেষ্টা করল মাহিরের রাগ ভাঙাতে, না মাহির চেষ্টা করল কায়সারের সাথে কথা বলতে। দুজনেই দুজনের ভালোবাসা রক্ষার্থে অটুট। ভুললে চলবে না, মাহির কায়সারেরই ছেলে। কায়সার ভালোবাসা আগলে রাখতে যকম জেদি, ঠিক তেমনি মাহিরও। সেই যদি মাহিরের জায়গায় থাকতো আর তাকে ছোট থেকে এত ভালোবেসে বড় করত কায়সার, সে হয়তো তটনির পিচ সেই দিনই ছেড়ে দিত যেদিন কায়সার স্পষ্ট জানিয়েছিল মাহির তটনিকে চাইলে তাকে বাবা ডাকতে পারবে না। জেহের এরকম আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের ঘরে পা রাখে, কিন্তু পা রাখতেই সে থমকে যায়, কারণ তার বিছানায় পায়ের ওপর পা তুলে বসে আছে ইকরা। জেহের ইকরাকে তার বিছানায় বসে থাকতে দেখে অবাক হয়। তার মাথায় আগুন জ্বলে ওঠে ইকরাকে দেখে। তুমি এখানে কেন? ইকরা মুচকি হেসে ওঠে দাঁড়ায় আর জেহেরের দিকে এগিয়ে এসে নিজের ওড়না দিয়ে তার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে গেলে জেহের তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। সমস্যা কি? ইকরা মুখে হাসি বজিয়েই রেখে বলে, কোনো সমস্যা নেই। তাহলে আমাকে স্পর্শ করা বন্ধ করো। জেহের ইকরার হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। ইকরার খারাপ লাগে জেহেরের আচরণে, তবুও সে কিছু বলে না। মুখে হাসি রেখেই বলে, কোথায় ছিলে তুমি? তাতে তোমার কি? শুধু জানতে চাইলাম। আমার বিষয়ে নাক গলাতে হবে না তোমার। জেহের তার হাতের ঘড়ি খুলে বেডসাইড টেবিলে রেখে দেয়। হুট করেই তাকে পেছন থেকে ইকরা জড়িয়ে ধরে বলে, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তাই তোমাকে দেখতে এলাম। ইকরার স্পর্শে জেহেরের যেন শরীর জ্বলে ওঠে। জেহের ইকরার হাত ধরে তার সামনে দাঁড় করিয়ে রেগে বলে, আমি বারণ করেছি আমাকে আমার অনুমতি ছাড়া ধরবে না। কিন্তু আমি তোমার বাগদত্তা, আমি তো তোমাকে ধরতেই পারি। না, পারো না। বাগদত্তা মানে এই না তুমি আমাকে কিনে ফেলেছ, আমি কারোর গোলাম না। আমি তোমাকে তা বলিনি জিলেন। খবরদার এই নামে ডাকবে না, এই নামে শুধু আমার পরিবার ডাকে। আমি তো তোমার পরিবারই। না, তুমি না। ইকরা কাঁপা গলায় জেহেরকে বলে, আমাদের বিয়ে হবে খুব জলদি। তুমি কি করে? বিয়ে হবে, হইনি। যখন হবে তখন দেখা যাবে। এখন তুমি আমার কাছে কিছুই না, তাই তুমি যেতে পারো। আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টা করবে না, আর আমাকে অনুমতি ছাড়া স্পর্শও করবে না। আমার বাড়িতেও যখন তখন আসবে না। আমি তো শুধু তোমাকে দেখতে এসেছিলাম। দেখা শেষ, এবার বেরিয়ে যাও। ইকরা এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। জেহেরের তার প্রতি এই আচরণ নতুন না, কিন্তু সে কিছুই বলে না। ইকরা হ্যাতে মাথা নেড়ে মাথা নিচু করে বলে, ঠিক আছে, আমি আর আসব না তোমার বাড়িতে, সাবধানে থেকো। ইকরা অদৃশ্য হয়ে যায় আর একটা বাতাস জেহেরকে স্পর্শ করে বেরিয়ে যায় জানালা থেকে। ইকরা যেতেই জেহের শ্বাস নেয়। এতক্ষণ যেন শ্বাসটাও আটকে রেখেছিল। জেহের বিছানায় বসে পড়ে আর মাথা নিচু করে রাখে। সে জানে তার আচরণে ইকরা কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার নেই। সে চায় না তার পরিণতি মাহিরের মতো হোক, তাই সে এখন থেকেই নিজের অবস্থান নিয়ে সচেতন। জেহের ইকরাকে পছন্দ করে না, আর তা নিজের প্রতিটা কথা ও আচরণ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। সে চায় ইকরা যেন নিজেই বিয়ে ভেঙে দেয়, কিন্তু তা যে সে করবে না। এত অপমানের পরও মেয়েটা বেহায়ার মতো ফিরে আসে বারবার। জেহের তরুণেঘিকে ভালোবাসে আর এখন শুধু তার ওপরেই মনোনিবেশ করতে চায়। তার খুব দ্রুত পরবর্তী চাল দিতে হবে, নয়তো সব হাত থেকে চলে যাবে। সে ছোট থেকে প্রিয় সব হারিয়েছে, এবার আর তরুণীধিকে হারাতে চায় না। বিকেলবেলা তরুণীধি এই 1 মাসে নিজেকে সামলে নিয়েছে। মন তো খারাপ ছিল মাহিরের তটনিকে ভালোবাসা নিয়ে, কিন্তু সে আস্তে আস্তে মন খারাপ ঠিক করতে পেরেছে। আর এর জন্য সবচেয়ে বেশি কার্যকর ছিল জেহেরের সহযোগিতা। তাকে একা থাকতে দেয়নি এই 1 মাসে। 2-1 দিন পরপরই তার সাথে দেখা করেছে, তাকে নিয়ে ঘুরতে গিয়েছে, তাকে বুঝিয়েছে মাহির তার ভালো লাগা, ভালোবাসা না। যদি ভালোবাসাই হতো তাহলে তরুণীধি এতক্ষণে স্বাভাবিক থাকতে পারত না। এটা প্রথম ক্রাশের মতো হয়তো। তরুণীধি পছন্দ করত মাহিরকে, কিন্তু শুধু পছন্দতেই ছিল তার ভালোবাসাটা। কখনই তাকে নিজ থেকে বলার প্রয়োজন মনে করেনি সে। মাহিরও তাকে ছোট বোনের মতো দেখত, ইজার মতো আদর করত, আর সে তাকে ভালোবাসা মনে করে বসেছিল। মানুষ জীবনে প্রথম প্রথম অনেক ভুলই করে। মানুষের প্রথম ভালোবাসাটাও বেশিরভাগ সময় ভুল মানুষের সাথেই হয়।
তরুনিধিরও হয়তো তাই হয়েছিল। তবে তরুনিধি চায় না আর মাহিরকে মনের কথা বলতে। মাহির এমনিই ভেঙে পড়েছে তটনির সাথে তার ঝামেলার জন্য। যদিও সে সবটা জানে না, কিন্তু কিছুটা জেনেছে জেহের ও কিছুটা ইজা থেকে। তরুনিধির মতে তটনির পক্ষে সহজ না মায়ের মৃত্যুর কষ্ট নিয়ে আবার নিজে বিয়ে করা সুখী হওয়া। অনেক সময় বাচ্চারা বাবা মায়ের কষ্টের কারণকে আপন করতে ভয় করে। তটনিও হয়তো সেই ভয়টাই পেয়েছে। তবে তটনির উচিত হয়নি মাহিরকে কষ্ট দেওয়া, কারণ সে নির্দোষ। তরু জানে না সামনে কি হবে, কিন্তু হিংসা না করে সে মন থেকে চায় মাহির যাতে তার ভালোটা খুঁজে পায়, তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়, আর মাহিরের খুশিতেই সে খুশি। তরুনিধি পার্কের বেঞ্চে বসেছিল। জেহের আইসক্রিম কিনে নিয়ে এসে তরুনিধির পাশে বসে। এই যে ম্যাডাম, আপনার পছন্দের চকলেট আইসক্রিম। তরুনিধি মুচকি হেসে আইসক্রিমটা হাতে নেয়। তরুনিধি আইসক্রিম খেতে খেতে বলে, আপনি কি করে জানলেন আমার চকলেট আইসক্রিম পছন্দ? তুমি একবার আইসক্রিম খেতে খেতে বলেছিলে তোমার চকলেট ফ্লেভারটা পছন্দ। তরুনিধি একটু অবাক হয়ে জেহেরের দিকে তাকায়। আচ্ছা, আপনার কি এত মনে আছে? ভুলার কথা ছিল কি? জেহের টিস্যু এগিয়ে দেয় তরুনিধির দিকে। তরুনিধি মুচকি হেসে বলে, আচ্ছা, আপনার কি কোনো কাজ নেই? কেন, তোমার সাথে সময় কাটাচ্ছি, ভালো লাগছে না? না, এমন না, শুধু জিজ্ঞেস করছি। আপনি যদি আমার সাথেই এত সময় কাটান তো সমস্যা হবে না আপনার কাজের? জেহের তরুনিধির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কাজ থাকলেও অপেক্ষা করতে পারবে। তরুনিধির বুকের ধুকপুকানি হুট করেই বেড়ে যায় জেহেরের কথায়। তরুনিধি জেহেরের দিকে বোকা বোকা চাহনি দিয়ে তাকাতেই জেহের তরুনিধির ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম মুছে দেয়। তরুনিধি পিটপিট করে পলক ফেলে। জেহের শব্দ করে হাসে। সামনে তাকিয়ে নিজের আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে যায়। তরুনিধিও লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। জেহের তার হাতটা তরুনিধির বেঞ্চে রাখা হাতের ওপর রাখে। জেহেরের হাতটা তরুনিধির হাতের সাথে স্পর্শ হতেই তরুনিধির শরীরে শিহরণ বয়ে যায়। কিন্তু না জেহের হাত সরায়, আর নাইবা তরুনিধি হাত সরাতে বলে জেহেরকে। মাহির মন খারাপ করে বসে আছে লেকের কিনারে। সন্ধ্যার কারণে আকাশের আলো নিভে যেতে শুরু করেছে। মাহির মন খারাপ করে বসে আছে। তার দৃষ্টি নদীর দিকে। তার মনটা খুব খারাপ। সে কখনো কারোর ক্ষতি করল না, তবুও সকল ক্ষতি তারই হলো। তটনি তাকে বুঝতে চায় না, আর সে তার মনের কথা কাউকে বুঝাতে পারছে না। কায়সার মাহিরকে স্পষ্ট জানিয়েছে যদি তটনি মাহিরকে বিয়ে করতে চায় তাহলে যেন সেই দিন তটনি তার আচরণের জন্য ক্ষমা চায়। তবে কায়সার তো ধরেই নিয়েছে তটনি মাহিরকে ভালোবাসে না, আর ভালোবাসলেও সেই ভালোবাসা খাঁটি না মাহিরের মতো। মাহিরের আর কিছুই ভালো লাগছে না। 1 মাস সে তটনির পিছন পিছন ঘুরল, ক্ষমা চাইল, কিন্তু তটনির স্পষ্ট জবাব সে তাকে বিয়ে করবে না। কেউ ভালোবাসতে না চাইলে তাকে জোর করা যায় না, তা মাহির বুঝে। কিন্তু মাহির কি করে নিজের মনকে বোঝাবে? তার মনও যেন মানতে রাজি না যে তটনি তার হবে না। মাহির ঠিক করে সে তটনিকে ভালোবাসে ঠিকই, কিন্তু আর তার পিছে যাবে না। সে আর তার আত্মসম্মান বিসর্জন দিতে পারবে না। সে ক্লান্ত, প্রচুর ক্লান্ত। এবার সে ক্লান্তির শেষে শান্তি চায়। মাহিরের চোখ যায় তার হাতে বেঁধে রাখা তটনির দেওয়া তাবিজ। তটনির দেওয়া তাবিজ দেখতেই মাহিরের আরও মন খারাপ হয়, আবার রাগও হয় একসাথে। মাহির এক টানে ছিঁড়ে ফেলে তাবিজটা আর তা ছুঁড়ে মারে সামনে নদীর দিকে। সে ওঠে দাঁড়িয়ে চোখের জল মুছে বলে, ভালো না বাসলে না বাসো, আমার একার ভালোবাসাই যথেষ্ট। ভালো থাকো তুমি তোমার প্রতিশোধ নিয়ে। মাহির বাড়ির পথে পা বাড়ায়। সে যতই রাগ হক আর যতই বলুক তটনিকে ভুলে যাবে, কিন্তু সেও জানে এটা এতটাও সহজ না। মাহির ক্লান্ত হয়ে রাত 11টায় বাড়ি ঢুকতেই দেখে সব লাইট অফ। সবাই হয়তো নিজের নিজের ঘরে ঘুমাচ্ছে। বাড়িতে থাকার মধ্যে শুধু অরুণিকা আর কায়সারই আছে। মাহির কাউকে খোঁজার প্রয়োজন মনে না করে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। মাহির বিছানায় শুতেই তার ক্লান্ত শরীর শান্ত হয়ে যায়। মাহির চোখ বন্ধ করে শুয়েছিল, তখন তার কেন যেন মনে হয় ঠান্ডা একটা বাতাস ঘরের মধ্যে। মাহির চোখ খুললে দেখে জানালা খোলা। মাহির ভাবে হয়তো জানালা থেকেই বাতাস আসছে। সে এতটাই ক্লান্ত ছিল যে লাইটও অফ করেনি। মাহির চোখ বন্ধ করেই ভাবছিল সে উঠবে কি না লাইট অফ করতে। তখনই তার মনে হয় তার বিছানায় সে একা নেই। ভাবনাটা সন্দেহে পরিণত হচ্ছে প্রতি মুহূর্তে। সে শুধু ভাবছে কেউ কি সত্যি তার পেছনে, নাকি সে বেশি ভাবছে। থাকলেও বা কে হতে পারে? মাহির ভাবতে ভাবতে ঘুমিয়ে যাচ্ছিল, হুট করেই তার কানে আসে একটা কথা,
ফ্রেশ হয়ে ভালো করে কেন ঘুমাচ্ছ না? মাহির সেভাবে চোখ বন্ধ করে রেখেই জবাব দেয়, টায়ার্ড লাগছে তাই। হুট করেই মাহিরের মাথায় আসে মাত্র কার আওয়াজ শুনল সে। মাহির সঙ্গে সঙ্গে চোখ খুলে পেছনে তাকাতেই দেয় এক চিৎকার, আহ! মাহির বিছানা থেকে পড়ে যায়। মাহির সাথে সাথে ঘুরে পেছনে তাকালে দেখে তার বিছানায় এক কনুয়ের উপর ভর দেওয়া হাতে মাথা রেখে শুয়ে আছে আধা। আধার সাথে মাহিরের চোখাচোখি হতেই আধা চোখ মারে মাহিরকে। মাহির আধার চোখ মারা দেখে ঘাবড়ে যায়। মাহির চোখ বড় বড় করে তাকায় আধার দিকে। তুমি এখানে আসলে কি করে? আধা তার চুল আমুলে ঘোরাতে ঘোরাতে বলে, তা কি জানা খুব জরুরি? মাহির ওঠে দাঁড়ায় আর রেগে বলে, অবশ্যই জরুরি। তুমি একজন পুরুষের ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারো না। তাহলে কে অনুমতি নিলে ঢুকতে পারবো? মাহির আধার হাসিতে বিরক্ত হয়ে বলে, তোমাকে আমি আমার ঘরে ঢুকতেই দেব না। তুমি ব্যান আমার ঘর থেকে। যা ইচ্ছা করো, কিন্তু আমাকে আটকাতে পারবে না তা তুমিও জানো। কেন পারবো না? কে তুমি? কোথাকার রানী তুমি? আধা ওঠ বসে পায়ের ওপর পা রেখে বলে, রানী না, রাজকুমারী। তবে তুমি চাইলে রানীও হতে পারি। আসো, পরিকল্পনা করি কিভাবে বাদশাহ মুরাদের রাজ্য দখল করা যায়। মাহির আধার এমন কথায় কটাক্ষ করে বলে, হ্যাঁ, তোমার আর কাজ কি? অন্যের ক্ষতি করা ছাড়া এসবই করো বসে। আধা মাহিরের কথায় পাত্তা না দিয়ে তাকে খোঁচা দিয়ে বলে, ক্ষতি করি বলেই কেউ আমার কাছে ভিড়েও না, কারণ জানে ক্ষতি করব। অন্তত তোমার মতো তো না, কেউ ক্ষতি করলেও তার জন্য কাঁদব। কি বলতে চাও? বোঝো না তুমি সোনা? এই বারবার আমাকে সোনা ডাকবে না। আমি তোমার কেউ না যে সোনা ডাকো। মাহিরের দিকে তাকিয়ে আধা ঠোঁট গোল করে চুমু ইশারা করে দিয়ে বলে, তুমি তো আমারই। স্বপ্ন দেখো। দেখি তো তোমায় রোজ, মাঝে মাঝে শার্টলেসও দেখি। মাহির আধার এমন লাজহীন কথায় বলে, তবা তবা, তোমার মতো মেয়ে দুটো দেখিনি। কথার মধ্যে কোনো শালীনতা নেই তোমার। আধা ইনোসেন্ট সাজার ভান করে বলে, এই এভাবে বলো না। শালীনতা আছে বলে শার্টলেস বললাম, নয়তো আরেকটু খুলে বর্ণনা করতাম। তুমি চুপ করবে? আধা মাহিরের দিকে কিছুটা ঝুঁকে তার ঠোঁটের দিকে ইশারা করে বলে, চুপ করিয়ে দাও। মাহির কি বলবে খুঁজে পায় না। তার প্রতিটা প্রশ্নের উত্তরে আধা এমন এক জবাব দেয় সে আর পাল্টা উত্তর দিতে পারে না। মাহির অসহ্য হয়ে বলে, তুমি একটা জাতা। কারেকশন, ওটা তোমার জাতা হবে। মাহির বড় 2 কদম নিতেই আধার সামনে চলে আসে। আধার দিকে রেগে তাকায়, কিন্তু আধা অবিচলভাবে বিছানায় বসে থাকে আয়েশি ভঙ্গিতে। তুমি? আধা মাহিরের দিকে চোখ পিটপিট করে তাকিয়ে মায়াবী সাজার চেষ্টা করে বলে, আমি? মহির একটু থেমে শ্বাস নেয় আর বলে, বের হও। আদেশ করছো না অনুরোধ? যেটা মনে করো। মনে করছি তুমি মিথ্যা বলছো। মিথ্যা বলবো কেন? মানুষের স্বভাব তাই। তোমরা মনে হয় মিথ্যা বলো না। বলতে তো বলতাম আমাকে তোমার চাই না, আর তোমার তটু বলতো সে তোমায় ভালোবাসে। মাহিরের রাগ আরও বাড়ে তটুনির নাম নেওয়ায়। মাহির আধার হাত ধরে তাকে টান দিয়ে দাঁড় করিয়ে দেয়। আমাদের কথা মাঝে তটুকে টানবে না, খবরদার। আধা মাহিরের চোখের দিকে তাকায় খুশি হয়ে। মাহিরের হাতটা নিজের কোমরে রেখে নিজের 2 হাত তার গলায় জড়িয়ে ধরে বলে, তাহলে কি শুধু আমাদের কথা বলবো? মাহির আধাকে সরানোর চেষ্টা করে বলে, তোমাকে আমার অসহ্য লাগে, আর আমাকে তোমার অনেক আমার লাগে। অন্য কোথাও এই তোমার পাগলামি করো। অন্য কোথাও কোথায়? যেখানে তোমার জায়গা। আধা মাহিরের বুকে মাথা ঠেকিয়ে বলে, আমার জায়গা তো তোমার বুকে। আমার বুকে কারো জায়গা নেই, তোমার তো আরও আগে না। আর আমার বুকে না এসে বাড়ি ফিরে যাও। বুঝলাম না বাদশাহ মুরাদ কি করে যে তুমি ছাড়া পেয়ে গেলে এত সহজে। ওনার পাহারাদাররা কোনো কাজের না। আধা মাহিরের কথায় রাগ করার বদলে মাহিরের দিকে এক পলকে তাকিয়ে থাকে। মাহিরের রাগ করা, চোখ ঘোরানো, রেগে কথা বলার সময় ঠোঁট গোল হওয়া সবই আধার ভীষণ পছন্দ। মাহির হুট করেই চুপ হয়ে যায় আধাকে চুপ করে থাকতে দেখে। মাহির আধাকে জিজ্ঞেস করে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আধা নরম গলায় জবাব দেয়, তোমাকে দেখছি। তোমাকে দেখার কি হলো? কত মাস পর তোমাকে সামনে থেকে দেখতে পেলাম। দেখার তো অনেক কিছুই হলো। আমাকে দেখতে হবে না, বাড়ি যাও। যাব না। না গেলে না যাও, আমার বাড়ি থেকে যাও। আধা ঠোঁট গোল করে অভিমানী ভঙ্গিতে বলে, বের করে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। দিও না। মাহির থমকে যায় আধার এমন কথায়। মাহির আধার দিকে তাকাতেই আধা মাহিরের গালে হাত রেখে বলে,
কিছুক্ষণ থাকি, অল্প কিছুক্ষণ। না। মাহির আধার হাত সরিয়ে দেয় আর তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সরে দাঁড়ায় কয়েক কদম। মাহির অন্যদিকে তাকিয়ে আধায় লঞ্চি, আধাতে মাহির কথায় আধাকে মাহির গম্ভীরভাবে তাকিয়ে বলে, কার জন্য কষ্ট পাচ্ছ? যে তোমাকে কষ্ট দিল তার জন্য? নাকি যে তোমার পরিবারকে অপমান করল তাকে? নাকি যে তোমার মাকে ঘৃণা করে তাকে? তটুনির সম্পর্কে কি জানো তুমি যে এত কথা বলছো? তটুনি তোমার থেকে 1000 গুণ ভালো, তার সাথে তোমার তুলনা হয় না। সে যা করেছে তা তার আর আমার বিষয়। আমি তোমাকে ডাকিনি আমাদের বিচার করতে, ডেকেছি? আধা কোনো কথা না বলে তাকিয়ে থাকে মাহিরের দিকে। মাহির আধাকে তাকিয়ে থাকতে দেখে বলে, তটুনি আমার মাকে ঘৃণা করে না, শুধু সে তাকে নিজের শাশুড়ির জায়গা দিতে পারবে না। আর আমার মায়ের কারণে ওর মায়ের এই অবস্থা জানার পরও ও কি করে আমার সাথে সংসার করত? এতই যখন বোঝো তাহলে অপেক্ষা করছো কেন তার জন্য? আমার ইচ্ছে। মাহির, তুমি আসলেই বোকা। মাহির চুপ হয়ে যায় আধার কথায়। মাহিরকে আধা বলে, আমি না জেনে কিছুই বলছি না। তোমার কাছে আসতে না পারলেও তুমি এই কয়েক মাসে কি করেছো সব খবর আছে আমার। আর তটুনির সাথে যা হয়েছে দুঃখজনক হলেও সে কেউ না তোমাকে দুঃখ দেওয়ার। তুমি বা তোমার মা দোষ করোনি, দোষ করলে তার বাবা করেছে। তাহলে কেন সে তোমার সাথে এমনটা করলো? নাকি বলবে তোমার সাথে এমনটা করে তার বাবাকেও কষ্ট দিতে পেরেছে? তুমি বুঝোই না কিছু মাহির। দুনিয়া তোমার মতো সহজভাবে নেয় না। আধা এগিয়ে আসে মাহিরের দিকে আর তার দিকে তাকায়। আধার চোখে অনেক অনুভূতি একসাথে, আর গতবারের মতো জেদের জায়গায় নতুন কিছু। আধার কণ্ঠে ছিল সত্য। যখন কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে তখন তার সবচেয়ে বড় ভয় তোমাকে হারানো নয়, তোমাকে কষ্ট দেওয়া হয়। কারণ যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে আঘাত করে না, সে লড়াই করে তোমাকে পেতে, তোমাকে ভেঙে দিতে না। মাহিরের চোখে জল ভিড় করে। সে জানে আধা মিথ্যা বলছে না। তটুনির তার প্রতি ভালোবাসা থাকলেও তা কতটুকু গভীর সে জানে না, কারণ শুরু থেকে কেবল সেই চেষ্টা করে গেছে ভালোবাসা পাওয়ার। তটুনি কোনো আগ্রহ দেখায়নি। মাহির অন্যদিকে তাকায়। আধা বুঝতে পারে মাহিরের মনের অবস্থা। আধা এগিয়ে আসে মাহিরকে জড়িয়ে ধরে। মাহির আধাকে আর সরায় না, কারণ সে ক্লান্ত। আর কত সে কান্না লুকাবে? তার কাঁদতে ইচ্ছে করছে, খুব কাঁদতে ইচ্ছে করছে। এতটাই ইচ্ছে করছে যে তার মন চাইছে আজকেই মন থেকে সব দুঃখ বের করে দিতে। আধা জড়িয়ে ধরতে মাহির নিঃশব্দে কাঁদে। আধার মুখে হাসি। সে জানে মাহির সাময়িক সময়ের জন্য লড়াই থামিয়েছে, তাকে দূরে না ঠেলার, কারণ সে তার মন স্পর্শ করতে পেরেছে। সে স্বাভাবিক হলে আবারও ঝগড়া করবে, কিন্তু এই সময়টা কম কি? না, কম না, মোটেও না। আধা মাহিরের পিঠ বুলিয়ে দেয়। আধার থেকে মাহির সরে আসে আর চোখের জল মুছে বলে, আমি এ নিয়ে আর কথা বলতে চাই না। তুমি না চাইলে বললাম না। তুমি বের হলে কি করে প্রাসাদ থেকে? আধা হাসে, একটু অদ্ভুত হাসি, যেন সে লুকাতে চাইছে কিছু। মাহির তার হাসি বুঝে বলে, সত্যি বলো, কি করে বের হলে? ইস্কান্দার সাহায্য করেছে বের হতে। ইস্কান্দার পাগল হলো কবে? ও পাগল হবে কেন? তাহলে তোমাকে বের হতে সাহায্য করলো কেন? কেন করবে না? আমি বোন হই ওর। তোমার নাটক বোঝার বাকি নেই আমার। তুমি নিশ্চয়ই কিছু করেছ ওকে। ফোঁস করে শ্বাস ছেলে বলে, না করলে তো আর ছাড়তো না। কি করেছ? ইস্কান্দার সাহায্য করেছে বের হতে। মাহির একইভাবে তাকিয়ে থাকে আধার দিকে। মানে সে বিশ্বাস করেনি আধার কথা। আধা হার মেনে বলে, আচ্ছা ঠিক আছে, সাহায্য না, একটু বেঁধে রেখে এসেছি। কোথায় বেঁধে রেখে এসেছ? প্রাসাদে। আর কিভাবে বেঁধেছ? উল্টো করে ঝুলিয়ে এসেছি যাতে মাথায় রক্ত উঠে বুদ্ধি আসে। মুরাদিয়া রাজ্যের পশ্চিম প্রাসাদের সবচেয়ে উঁচু বারান্দাটায় ঝুলছে এক রাজপুত্র। হ্যাঁ, সত্যি ঝুলছে। ইস্কান্দারের 2 পা মোটা রশি দিয়ে বাঁধা, আর সেই রশি বারান্দার কালো পাথরের খুঁটির সঙ্গে পেঁচানো, ফলে সে উল্টো হয় মাঝ আকাশে দুলছে। তার নিচে কয়েকশো ফুট গভীর খাদ, দূরে পাহাড়ের সারি, মেঘ কেটে কালচে রাতের চাঁদের আলো পড়ছে রাজ্যের ওপর। দৃশ্যটা সুন্দর, তবে যদি সেই দৃশ্য উল্টো হয়ে ঝুলন্ত ইস্কান্দারকে দেখতে হতো। ইস্কান্দারের হাতও বাঁধা, ফলে সে চাইলেও রশি খুলতে পারছে না। উল্টো ঝুলতে ঝুলতে তার চুল নিচের দিকে ঝুলে পড়েছে, মুখ লাল হয়ে গেছে। সে দুলতে দুলতে চিৎকার করে, আধা, আমি নিচে পড়ে গেলে বাদশাহ মুরাদ তোকে জীবন্ত কবর দেবে। কোনো উত্তর নেই। দূরে একটা কাক উড়ে যায়। ইস্কান্দার দাঁতে দাঁত চাপে। আমি শপথ করছি, আমি ছাড়া পেলে বাবাকে বিচার দিব। তবুও কোনো উত্তর নেই।
হঠাৎ তার মাথা আবার ঘুরে ওঠে। সে চোখ বন্ধ করে কোকিয়ে ওঠে। আল্লাহ, রক্ত সব মাথায় উঠে যাচ্ছে। হুট করে আবার ইস্কান্দার হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আরে ভুলে গিয়েছিলাম, আমাদের জিনদের তো আবার রক্তই হয় না। ঠিক তখনই পাশের দরজা খুলে এক পাহারাদার উকি দেয়। উল্টো ঝুলন্ত ইস্কান্দারকে দেখে সে থমকে যায়। ইস্কান্দার তাকিয়ে গর্জে ওঠে, কি দেখছিস? নামা আমাকে। পাহারাদার ভয়ে ঢোক গিলে বলে, রাজকুমারী আধা বলেছেন আপনাকে কেউ নামালে তার মাথা কেটে ঝুলিয়ে রাখবে আপনার পাশে। ইস্কান্দার স্তব্ধ। 2 সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিজেকেই বলে, মা গো, তুমি এ কোন পাগলকে জন্ম দিয়ে ছেড়ে গেলে পৃথিবীর বুকে? তুমি তো চলে গেলে, রেখে গেলে এক ডাইনিকে। আগে তো একটু তার ছেঁড়া ছিল মাথার, এখন তো মনে হয় মাহিরকে পেয়ে সব তার ছিঁড়েছে। এইদিকে মাহির হা হয়ে তাকায় আধার দিকে। মেয়েটা সাংঘাতিক, ভাইকে বেঁধে রেখে চলে এসেছে, আবার এমন ভাব যেন সব ঠিক আছে। তুমি কি পাগল? তোমার জন্য একটু একটু। তুমি ওকে বেঁধে আসছো কেন? আসতে দিচ্ছিল না তো, তাই। অনেক রাগ উঠে গিয়েছিল ওর ওপর। বাদশাহ মুরাদ জানলে কি হবে তোমার? আমাকে পেলে তো কিছু করবেন উনি। পাবেন না কেন? কারণ আমি ধরাই দিব না। মাহিরের মন চাচ্ছে দেয়ালে মাথা টুকে মরে যেতে। না, এত দুঃখেও মাথা টুকতে মন চায়নি দেয়ালে, তবে আধার অসহ্য কারবারে মন চাইছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।